তরুণদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিভিনিং স্কলার মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাদের শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। একটু জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের তরুণদের স্কিল ডেভেলপমেন্ট ও দক্ষ করে তোলার জন্য কি করা যেতে পারে? আসলে বিশ্বজুড়ে চাকরিদাতারা যে কর্মী নিয়োগ কিংবা গ্রাজুয়েটদের মধ্যে যে ধরনের দক্ষতা প্রত্যাশা করেন সেরকম মানব সম্পদ তৈরিতে আসলে পিছিয়ে আছে বাংলাদেশ। তো নিয়োগদাতারা শুধু টেকনিক্যাল নয়, তারা কমিউনিকেশন, টিম ওয়ার্ক, ক্রিটিক্যাল থিঙ্কিং, সমস্যা সমাধান, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই ধরনের বিষয়গুলোকে ফিল্টার হিসেবে দেখে। তো বাংলাদেশে একটা গবেষণায় মানে এটা সিপিডি এবং জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা গিয়েছে যে বহু নিয়োগদাতা স্কিল না পেয়ে শূন্য পদ পূরণ করতে পারেন না। তো সফট স্কিলকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলা হয় এই ক্ষেত্রে। এবং ওই গবেষণায় বেরিয়ে এসছে যে 46% এমপ্লয়ার হচ্ছে তারা মানে যে ধরনের স্কিল প্রত্যাশা করেন গ্র্যাজুয়েটদের কাছে সেই ধরনের স্কিল তারা পান না। তো এইসব ক্ষেত্রে আমাদের উচিত তরুণদের মোর ফোকাস করা সফট স্কিল গুলোতে। সাথে, সাথে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এআই। অ্যা আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা যে ফিউচার জব রিপোর্ট অনুযায়ী আগামী ৫ বছর ওয়ার্লড ওয়াইড প্রায় ৮৫ মিলিয়ন চাকরি বিলুপ্ত হতে পারে। এটা হচ্ছে তাদের একটা রিপোর্ট। কিন্তু একই সাথে প্রায় ৯৭ মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে, যা মূলত হবে প্রযুক্তি নির্ভর। সো আমাদের তরুণরা যদি মোর আইসিটি, ডিজিটাল স্কিল, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স এইসব জায়গার স্কিল গুলো তারা অর্জন করে, এই ক্ষেত্রে হচ্ছে চাকরির ক্ষেত্রে তাদের জন্য আরো অনেক সুযোগ তৈরি হবে। এছাড়া আরেকটা বিষয় খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে ভাষাগত ইংরেজি ভাষা তো ডেফিনিটলি আন্তর্জাতিক যোগাযোগের জন্য। এছাড়াও দেখবেন যে আমাদের বিভিন্ন দেশ বর্তমানে জাপান সহ কোরিয়া আরো বেশ কিছু দেশ হচ্ছে বাংলাদেশ থেকে লেবার ফোর্স নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সেক্ষেত্রে ভাষা হচ্ছে গিয়ে একটি বড় আ বাধা হিসেবে দেখছি আরকি। আমরা আমরা জাপানিজ ভাষা কিংবা কোরিয়ান ভাষা কিংবা অন্য ক্ষেত্রে অন্যান্য ভাষাগুলো আসলে আমাদের তরুণদের মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে একটা 3rd ল্যাঙ্গুয়েজ শেখার যেই সুযোগ সেটা আসলে খুবই সীমিত। তো ভাষার দক্ষতাটা একটা ইম্পোর্টেন্ট প্রযুক্তিগত স্কিল, সফট স্কিল যেগুলো আমি বলছিলাম যে লিডারশিপ, টিম ওয়ার্ক, লাইক প্রবলেম সলভিং এই বিষয়গুলো। একই সাথে হচ্ছে গিয়ে যে গ্রিন স্কিল যে পরিবেশ বান্ধব প্রযুক্তি, টেকসই উন্নয়ন এসব জায়গায় আসলে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমার পরবর্তী যে প্রশ্নটা, এই যে স্কিল ডেভেলপের কথা বলছেন, সেটা তো আসলে ইউনিভার্সিটি সেখানে একটা অনেক বড় ভূমিকা আছে। বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে আরো ভালো পরিবেশ তৈরি করতে পারে যেখান থেকে আসলে স্টুডেন্টরা যখন বের হবে তারা হয় অলরেডি স্কিলড হয়ে বের হবে? এটা বিশ্ববিদ্যালয় এখানে কি করবার আছে? আসলে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটা আ মিশ্রিত পরিবেশ আমি বলব যে একটু ব্লেন্ডেড। অনেক জায়গায় অনেক উন্নতি হচ্ছে। বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় হয়তো ফোকাস দিচ্ছে। বাট দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আসলে উপযুক্ত শিক্ষার পরিবেশ নেই যদি আমি মোটা দাগে বলি। এটার কারণ হচ্ছে যে আমাদের পর্যাপ্ত শিক্ষক এবং অবকাঠামোর অভাব আছে। যে স্টুডেন্ট এবং যে টিচার রেশিও এটা অনেক বেশি। ফলে শিক্ষক আসলে পর্যাপ্ত মনোযোগ দিতে পারেন না যে স্টুডেন্ট আসলে কতটুকু শিখছে, তার কোন জায়গায় আসলে আরো স্কিল ডেভেলপমেন্ট এর প্রয়োজন আছে। এছাড়া আরো বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক পরিবেশের কারণে হয়তো অনেক ক্ষেত্রে মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ আ বাধাগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে হয়তো বৈষম্যমূলক পরিবেশ দেখা যায়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই জায়গাটায় গুরুত্ব খুবই কম দেয়া হয়। এই ক্ষেত্রে বাজেটও খুব কম থাকে যে গবেষণা তহবিল এবং সেই সুযোগ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এবং পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি করা এবং যে আ আধুনিক প্রযুক্তির সুবিধা আমাদের বেশিরভাগ ডিপার্টমেন্ট গুলোতে পার্টিকুলারলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তিগত সুবিধা নাই। ক্লাসরুম গুলোতে ইন্টারনেটের সার্ভিসটা নেই, সুযোগটা নেই। আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট এর জন্য কাউন্সেলিং এবং সাপোর্ট সিস্টেমটা খুব ইম্পোর্টেন্ট। আমাদের তরুণরা হয়তো অনেক ক্ষেত্রে খুব হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ অনিশ্চিত ভবিষ্যৎ, চাকরি জীবন কি হবে? এসব ভেবে অনেক ক্ষেত্রেই তারা হয়তো একটা মানসিক স্বাস্থ্যর একটা বিষয় চলে আসে। সেই জায়গায় কাউন্সেলিং এবং সাপোর্ট সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশ্ববিদ্যালয়ের আগে যে একটা ছাত্র শিক্ষক যে ইকোসিস্টেম কিংবা সম্পর্ক ছিল, যে একটা আমরা যেটা দেখেছি যে শাসন যে আমরা সেটা আসলে আমাদের স্কুল লেভেল থেকেই চলে আসে যে সেই জায়গাটা থেকে একটা মেন্টর মেন্টি সম্পর্ক গড়ে তোলা। যাতে করে হচ্ছে শিক্ষকরা
ছাত্রদেরকে মোর মেন্টরশিপ সাপোর্টটা দিতে পারেন, খোলা আলোচনার সংস্কৃতি তৈরি হতে পারে, গবেষণা সহযোগিতা তৈরি হতে পারে এবং ক্যারিয়ার গাইডেন্সটা নিশ্চিত করা যায়। শরীফুল, এই একটা এইসব জায়গায় একটা বিষয় ছোট্ট যদি আমরা প্রশ্ন আছে। সবকিছু যখন সামনে আসে আমাদের, তখন যে বিষয়গুলো বা যে বাস্তবতাগুলো সামনে আসে, সেই বাস্তবতার আলোকে যদি জানতে চাই যে স্থানীয় সমস্যাগুলোর একটা স্থানীয় সমাধান হতে হবে, সেক্ষেত্রে লোকাল এরিয়ার যেই তরুণেরা আছে তাদের কিভাবে এঙ্গেজ করা যেতে পারে, এবং সেই সাথে নতুন যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসলো, সেখান থেকে একটা সিদ্ধান্ত এসছে যে শ্রেণীকক্ষে তৃতীয় ভাষা শিখাবার উপর একটি গুরুত্ব আরোপ করা হবে, এটা কতখানি ইতিবাচকভাবে আপনি দেখেন? আহ, দুটো প্রশ্ন। প্রথমটি হচ্ছে যে স্থানীয় তরুণদেরকে আসলে যদি ইনভলভ করা হয় বিভিন্ন আমাদের স্থানীয় যে সমস্যাগুলো আছে, এটাতে আসলে একাধিক লাভ আছে। একটা হচ্ছে যে তরুণরা তাদের কমিউনিটিকে সার্ভ করতে পারে এবং দ্বিতীয় হচ্ছে তরুণদের এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট হয় এটার সাথে সাথে, যে তারা লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তারা কমিউনিকেট করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, তারা তাদের কমিউনিটিকে সেফ একটা স্পেস তৈরি করছে এবং একই সাথে এই অভিজ্ঞতাগুলো কিন্তু পরবর্তীতে চাকরি ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং এটার সাথে সাথে তারা যখন কমিউনিটিতে ইনভলভ হয় তাদের একটা নেটওয়ার্কিং তৈরি হয়। সেই নেটওয়ার্কের থ্রুতে তারা হয়তো আরো অনেক ধরনের অপরচুনিটিস এর যে সুযোগগুলো সেগুলো তৈরি হয়ে থাকে। সো সেটা খুবই ইম্পোর্টেন্ট যে আমরা স্থানীয় পর্যায়ে তরুণদেরকে এনগেজ করা। আর দ্বিতীয় যে প্রশ্নটি বলেছেন যে সরকার বর্তমানে চিন্তা করছে যে তৃতীয় একটি ভাষা, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু এর সাথে সাথে এই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে তৃতীয় একটি ভাষা তৈরি মানে ভাষা শেখানোর জন্য শিক্ষার্থীদের আসলে আমাদের সেই অবকাঠামোটা আছে কিনা? সেই শিক্ষক যারা আসলে একটি ভাষা শিক্ষা দিবেন, অন্য একটি বিদেশি ভাষা, সেটা ফ্রেঞ্চ হতে পারে, স্প্যানিশ, জাপানিজ, কোরিয়ান যেকোনো ভাষা হতে পারে। আমাদের আসলে পর্যাপ্ত শিক্ষক নেই, সেটা আসলে সহজেই অনুমেয়। সেই জায়গায় আসলে আমাদের এই ভাষার শিক্ষক এবং তাদেরকে ট্রেন করা, যাতে করে তারা শিক্ষার্থীদেরকে ট্রেন করতে পারেন, সেই জায়গাগুলোকে আসলে নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ শরীফুল আপনাকে, চমৎকারভাবে আপনি বলছিলেন এবং আমি খুব করে আমরা প্রত্যাশা করি যে এটা একটা প্রতিফলন হোক। আলোচনা যে শুরু হয়েছে এটা আসলে সবচেয়ে বড় বিষয় আমাদের কাছে মনে হয়, যে কোনো বিষয় আসলে রিসার্চ করাটা প্রয়োজন। মানে শরীফুলের কথা যদি দুইটা কথা আমি পার্টে ধরি, তিনি বলছেন যে আসলে আমাদের কিন্তু মানে মেন্টর এবং মেন্টি সম্পর্ক হওয়া উচিত। তারপর একই সাথে কিন্তু তিনি এটাও স্বীকার করছেন যে আসলে আমাদের শিক্ষক এবং ছাত্রের যে রেশিও সেটা আসলে অনেক বড়। তো এইটাতে আসলে মেন্টর মেন্টি সম্পর্ক হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট, কঠিন হয়ে যায়। খুব কঠিন। আমরা পাশ করে শিক্ষক হতে চাই না, আমরা সরাসরি চলে যেতে চাই বেসরকারি চাকরি খুঁজতে। কারণ শিক্ষক হওয়ার লাভ এই কারণে নেই, বিকজ পে স্কেল আসলে খুবই খুবই পুয়ার। যে পরিমাণ এফোর্ট দিতে হয় সেই তুলনায় আসলে সেটা কোনোভাবে ম্যাচ করে না। এবং তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের অলরেডি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে সেটাই আমরা আমাদের স্কুল পর্যায়ে এখনো ঠিক মতন শেখাতে পারিনি। আমরা এখনো ইংলিশে ফ্লুয়েন্ট না। তো এই জায়গায় তৃতীয় ভাষা যখন আনবো, সেখানে সেই পরিমাণ লোকবল আছে কিনা, তারা ট্রেন্ড কিনা, সেইটা নিয়ে আমরা জানি কিনা। তো এই বিষয়গুলো যদি আমরা রিসার্চ না করে এই ধরনের একটা প্রস্তাব দিয়ে দেয়া কিন্তু, এবং এটা কত টাইম লাইনে হবে, ফিজিবল কিনা, ফিজিবল হবে কিনা, যে একটা চেষ্টা শুরু হয়েছে, এটা নিশ্চয়ই ইতিবাচক। এবং এমন হতে পারে যে প্রবলি সেটা অনলাইনে যদি কোনো একটা কোর্সে তারা কোথাও থেকে বাইরে থেকে যদি ক্রয় করে, কিন্তু সেটা বাংলা ল্যাঙ্গুয়েজটা তার মাঝে থাকতে হবে, দোভাষী হিসেবে কাউকে না কাউকে কাজ করতে হবে। এখন প্রযুক্তি আসলে যে জায়গায় পৌঁছে গেছে, মনে হয় না ভাষার খুব একটা সীমাবদ্ধতা হবে। সেখানে আরেকটা প্রবলেম আসে, যেটাকে ওই বাংলাটা বুঝতে পারবে কিনা, থিওরির ভাষায় বলে ডিজিটাল ডিভাইড। বিকজ আমার কাছে সেই ডিজিটাল ডিভাইস আছে কিনা, ডিজিটাল ডিভাইস আছে কিনা, অ্যাক্সেসিবল কিনা, তারপর ওই ডিজিটাল ডিকটেশন আমি বুঝতে পারি কিনা। তো সেগুলোর জন্য যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে রিসার্চ এবং ডিসকাশন গুলো চালিয়ে যাওয়া। হ্যাঁ, তবে আমরা প্রচন্ড ইতিবাচক, আমরা এই বিষয়টাকে প্রচন্ড প্রশংসার জানিয়ে আমরা ইতিবাচকভাবে লুক অ্যাট ইট, আমরা চাই এই পরিবর্তনটা আসুক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি এইবার যেটা হয়েছে, একজন শিক্ষামন্ত্রীকে আমরা পেয়েছি যার অতীত আমরা জানি এবং তার এফেক্ট, তার প্রভাব, তার ফুটস্টেপ সম্বন্ধে আমাদের কম বেশি সবার জানা আছে। এবং প্রতিমন্ত্রী হিসেবে আমরা একজনকে পেয়েছি খুব স্বাভাবিকভাবে, যার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখতে চাই বিশ্বের প্রশংসিত প্রতিষ্ঠান থেকে তিনি যোগ্যতা সম্পন্ন। দুয়ের সম্মিলনে চমৎকার কিছু হবে প্রত্যাশা, কিন্তু সেটা অ্যাবজর্ভ করবার মতো আমাদের ইকোসিস্টেম আছে কিনা, এটা আসলে সবচেয়ে বড় প্রশ্ন। এবং সেইটা জানার জন্য, সেটা বোঝার জন্য এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি আমাদের সাথে একজন গেস্ট এই মুহূর্তে যুক্ত আছেন অনলাইনে। তিনি হচ্ছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড রিসার্চ আদ্রিকা এশনা পূর্বাশা। পূর্বাশা, শুভ সকাল। শুভ সকাল পূর্বাশা।
জি, আপনি আসলে আমাদের নিশ্চয়ই মানে ওখানে কথা শুনতে পাচ্ছেন যে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মানে চেঞ্জিং ওয়ার্ল্ড, যেটা চেঞ্জিং পরিস্থিতি যেটা বাংলাদেশে এই মুহূর্তে আছে, সেটার জন্য আসলে আমরা সোশ্যালি রেডি কিনা। অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনার কাছে কি মনে হয়? Are we ready to accept or adapt to the changes the world is facing now? ওয়েল, অনেক ধন্যবাদ আপনাদের এই প্রশ্নের জন্য, এবং আমি আলোচনায় যুক্ত হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। সো এই যে চেঞ্জ গুলো যেগুলো হচ্ছে, সেটার জন্য আমার কাছে মনে হয় যে প্রথমত কোন একটা চেঞ্জ আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে তরুণদের ভূমিকা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো তরুণদের যে ভূমিকাটা, প্রথমত তরুণরা, এখনকার যে তরুণরা, তারা অনেক ওয়েল ইকুইপড, ওয়েল ইনফর্মড, এবং তারা আসলে অনেক এনকারেজড ফিল করে এবং অনেক এনথুজিয়াস্টিক। তো এই জায়গায় আমরা বলবো যে হ্যাঁ, সেদিক দিয়ে আমরা হয়তোবা সেই সোশ্যাল চেঞ্জ গুলোকে এমব্রেস করার জন্য উই আর রেডি টু সাম এক্সটেন্ট। কিন্তু কোন জায়গাটা গ্যাপ রয়ে যাচ্ছে, সেটা আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে তরুণদেরকে, একটা কথা আছে খুব ফেমাস একটা কোট, ইউথ অফ টুডে আর দ্য লিডার্স অফ টুমরো। তো সেখান থেকে আমাদের এখনকার যে তরুণরা, তারা যেন মোটিভেটেড থাকে, তারা যেন হচ্ছে পরবর্তী চেঞ্জ গুলোকে আরেকটু ত্বরান্বিত করার জন্য প্রস্তুত থাকে, সেজন্য তাদের যেই এডুকেশনের জায়গাটা এবং তাদের স্পেশালি মেন্টাল ওয়েলবিং এর জায়গাটা, সেটা আমাদের এনশিওর করাটা খুব জরুরি। তো যেহেতু কিছুক্ষণ আগে এডুকেশন নিয়ে কথা হচ্ছিল, তো এডুকেশনের জায়গাটা থেকে শিক্ষা ব্যবস্থার মধ্যে আসলে একটা খুব স্ট্রাকচারাল চেঞ্জ অত্যন্ত দরকার, যেখানে কারেন্ট যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই ইন্ডাস্ট্রির সাথে তরুণদের যে রিলেশনটা, সেটা আরো বেশি স্ট্রং করা দরকার, এবং তরুণদের মেন্টাল ওয়েলবিং এর জন্য একটা আলাদা ডেডিকেটেড একটা ইকোসিস্টেম থাকা দরকার। কারণ এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, এবং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বলবো না, সোশ্যাল মিডিয়ার নয়েজটা বলবো, যে এত বেশি আসলে তরুণদের মাইন্ডকে এনগালফ করে ফেলছে, যে সেই জায়গা থেকে কি করে তারা একটা ব্যালেন্স পর্যায়ে থাকবে, এবং সেখান থেকে তাদের যে দক্ষতা, তাদের যে যাবে, সেটার জন্য আসলে একটা আলাদা ইকোসিস্টেম এবং স্ট্রাকচারাল একটা ফ্রেমওয়ার্ক থাকাটা অত্যন্ত জরুরি। তো তাহলে বলতে পারবো যে ইয়েস, উই আর ফুললি রেডি। থ্যাংক ইউ পূর্বাশ, এত সুন্দর করে আসলে ইকোসিস্টেমের কথাটা অ্যাড্রেস করবার জন্য। এবং জাস্ট ছোট্ট আরেকটা প্রশ্ন করতে চাই, এই ইকোসিস্টেমটা কি শুধুমাত্র ইউনিভার্সিটি থেকেই শুরু হবে, নাকি ইকোসিস্টেমটা তৈরি করার দায়িত্ব আসলে আমাদের স্কুলগুলোরও? এবং সেই সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিতে চাই, এই ইকোসিস্টেম শুধু কি মেট্রোপলিটন কেন্দ্রিক হবে, নাকি পুরো দেশের জন্য একই ফ্রেমওয়ার্কে কাজ করবার মতো সুযোগ তৈরি হবে, কি মনে হয়? Okay, thank you very much for the important questions. So, ইউনিভার্সিটি লেভেল থেকে তো ডেফিনেটলি দরকার, কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটা অলরেডি আপনারা অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে স্কুল। এবং ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত উক্তি আছে যে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। তার মানে হচ্ছে যে আসলে একজন মানুষ যখন ছোট অবস্থায় থাকে, ছোট বা শৈশব, সেই সময়টাতে সে আসলে পুরোপুরি বর্তমানের জন্য প্রস্তুত হয়ে যায়। তো সে কারণে স্কুলগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেখানে স্কুল মানে হচ্ছে সেখানকার টিচাররা। তো টিচাররা যদি আসলে ইনক্লুসিভ হয়, টিচাররা যদি প্রস্তুত হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সময় থেকে আসলে একটা, আমি বলবো যে প্রস্তুত শিক্ষক এবং হচ্ছে প্রস্তুত বা হচ্ছে ওয়েল ইকুইপড টিচার্স, তারা একটা ভবিষ্যৎ জাতির জন্য কিন্তু অনেক বড় নির্মাতা হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে কাজ করতে পারে। তো অবশ্যই এই লার্নিং কালচার এবং মানুষকে এবং তরুণদেরকে ডেভেলপমেন্ট কালচারটা স্কুল থেকে অবশ্যই শুরু হওয়া প্রয়োজন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্বাশ, আজকে সকালে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং এই যে ডিসকাশনটা আমরা করছি, সেটাই প্রবলি ইন ডিফারেন্ট স্পেস, ডিফারেন্ট ক্যাপাসিটিতে হয়তো আমি আপনার সাথে কাজ করতে পারবো।